আগামী বছরে ইউরোপে বড় ধরনের কর্মী ছাঁটের পরিকল্পনা করা হয়েছে ইউনিলিভারে। কোম্পানি কর্মীরা বলছেন, দাপ্তরিক কর্মীদের প্রায় 1/3 ছাঁটের পরিকল্পনা করা হয়েছে। কোম্পানির প্রবৃদ্ধি আয়ের জন্যই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কোম্পানি জানায়। শেয়ার হোল্ডারদের চাপে আছে বিশ্বের অন্যতম বৃহৎ এই ভোক্তা পণ্য উৎপাদনকারী কোম্পানি। এই পরিস্থিতিতে কোম্পানির নতুন প্রধান নির্বাহী শীর্ষ নির্বাহীদের বলেন, 2025 সালের মধ্যে ইউরোপে মোট 3200 দাপ্তরিক কর্মী ছাঁটাই করার পরিকল্পনা আছে। ফাইন্যান্সিয়াল টাইমসে এ তথ্য জানানো হয়েছে। এই কর্মী ছাঁটাই ইউনিলিভারের উৎপাদনশীলতা কর্মসূচির অংশ। চলতি বছরের মার্চে এই প্রথম কর্মসূচি ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল বিশ্বজুড়ে 7500 কর্মী ছাঁটাই করা হবে। এবার তার অংশ হিসেবে ইউরোপের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা জানানো হলো। সংবাদে বলা হয়েছে, ইউরোপে ইউনিলিভারের দাপ্তরিক কর্মী সংখ্যা 10,000 থেকে 11,000। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে $700 কোটি প্রাথমিক ঋণ চুক্তি হয়েছে পাকিস্তানের। ধারণা করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। ইসলামাবাদ জানায়, দক্ষিণ এশিয়ার এই দেশটির ঋণের বিনিময়ে কিছু ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হবে, বাড়াতে হবে কর হার। গেল বছর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে পাকিস্তানের অর্থনীতি। সেই সঙ্গে 2022 সালের বন্যা আর দশকের পর দশক ধরে চলা অব্যবস্থাপনার মাসুল দিতে হয়েছে দেশের জনগণকে। শেষ সময়ে বন্ধু প্রতিম দেশ আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পেয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে দেশের অর্থনীতি। তবে এখন পর্যন্ত উচ্চ মূল্যস্ফীতি আর ঋণের বোঝায় বিপর্যস্ত দেশের সাধারণ মানুষ। 3 বছর মেয়াদী নতুন চুক্তিটি এখনও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালনা পর্ষদের অনুমোদন বাকি। এই ঋণ সহায়তা পাক সরকার কাজে লাগাবে দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে, পাশাপাশি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে। মার্কিন স্বাস্থ্যসেবা বিষয়ক কোম্পানি GoodRx এর তথ্য মতে, যুক্তরাষ্ট্রে 2014 সালের পর থেকে ওষুধের দাম 37% বেড়েছে, যা দেশটির গড় মূল্যস্ফীতি থেকে সবচেয়ে বেশি। GoodRx এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের ওষুধের দাম বাড়ার হার গত 10 বছরের গড় হার বৃদ্ধির তুলনায় কিছুটা কমেছে। তবে স্বাস্থ্য সেবা বাবদ নাগরিকদের গড় ব্যয় বেড়েছে। বর্তমানে ব্যবস্থাপত্র প্রতি ওষুধ কিনতে গড়ে $16.26 ব্যয় করে থাকে আমেরিকানরা। GoodRx এর প্রতিবেদনে আরও বলা হয়, ওষুধ ও চিকিৎসা সেবায় দাম বাড়লে ভোক্তাদের উপর সরাসরি প্রভাব পড়ে, বিশেষ করে যারা স্বাস্থ্য বীমার অধীনে আছে। সেখানে বীমা কোম্পানি ব্যয় নির্বাহ শুরুর আগে রোগীকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়। এছাড়া স্বাস্থ্য বীমার আওতায় না থাকা কিংবা চিকিৎসা বাবদ নিজের পকেট থেকে প্রচুর অর্থ ব্যয় করা ব্যক্তিদের উপর এর প্রভাব বেশি পড়ছে। 1 দশক ধরে বিশ্বের রপ্তানিকারকদের অর্থনৈতিক সংস্কার ও বাজার উদারীকরণের মধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। মাত্র কয়েক দশক আগেও দেশটির অর্থনীতি কৃষি নির্ভর ছিল। তবে বর্তমানে অর্থনীতির দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিয়েতনাম। বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন। পরে অবস্থানে থাকা ভিয়েতনাম কয়েক মাস ধরে চীনের কাছাকাছি রপ্তানি করছিল। অবশেষে গত এপ্রিল শেষে এই বাজারে চীনকে টপকে শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক হয়ে গেছে ভিয়েতনাম। অন্যদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি ধারাবাহিকভাবেই কমছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম 4 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $2,369 কোটি তৈরি পোশাক আমদানি করে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 6% কম। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চীন ও ভিয়েতনাম থেকেই প্রায় 40% তৈরি পোশাক আমদানি করছে, আর বাংলাদেশ থেকে 9%। ভারত মহাসাগর থেকে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের পর নতুন করে আলোচনায় আসে জলদস্যুরা। মুক্তিপণ দেওয়ার পর জাহাজটি মুক্তি পেলেও আলোচনা কোনোভাবেই কমেনি জলদস্যুদের নিয়ে।
কারণ জলদস্যুদের কারণেই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। পরে চলাচলকারী জাহাজের কাছে জলদস্যুতা ছিল আতঙ্কের নাম। মাঝে কিছুটা সময় অনেকটা নিয়ন্ত্রিত থাকলেও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। আর জলদস্যুদের কবলে পড়া এসব ঘটনায় বিশ্ব অর্থনীতিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। সমুদ্র পরিবহনে দিনের পর দিন তৈরি হচ্ছে উদ্বেগ। বিশ্বের সিংহভাগ আমদানি রফতানির প্রধান মাধ্যম নৌপথ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে যা কিছু আমদানি রফতানি হয় তার ৮০% হয় জলপথে। মূলত অধিক পণ্য পরিবহনে সুবিধা ও স্বল্প খরচের জন্য শত শত বছর ধরে জলপথই বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়।